আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টুডেস ওয়ার্ল্ডের নিয়মিত আয়োজনে। আপনাদের সাথে আছি আমি মাসুদ আলম। আকাশে বুলেট, বারুদের ধোঁয়া, ঘুম থেকে উঠলেই সাইরেনের শব্দ, বাড়ির সামনে লিফলেট, ঘর ছাড়ার হুমকি, বিনা নোটিশে বোমা, পালানোর নেই পথ, বাতাসে লাশের গন্ধ, শহরের অলিতে গলিতে পাথর কংক্রিটের মাঝে ছিন্ন ভিন্ন মরদেহ, একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে পেটের ক্ষুধা, চিৎকার করার শক্তি ও চোখের পানি দুটোই যেন হারিয়ে গেছে গাজার নিরীহ ফিলিস্তিনিদের। ইসরায়েলের অমানবীয় নৃশংসতায় মঙ্গলবার ছিল গাজা যুদ্ধের ২০০তম দিন। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের আগ্রাসনের মুখে পড়েছে গাজা। অবরুদ্ধ অঞ্চলটিতে বেড়েছে মৃত্যু মিছিল, হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। ২০০ দিনের বর্বরতায় গাজা উপত্যকায় ৭৫,০০০ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল সেনাবাহিনী। অবরুদ্ধ অঞ্চলটিতে ৩,৮০,০০০ হাউজিং ইউনিট, ৪১২টি স্কুল ও বিদ্যালয়, ৫৫৬টি মসজিদ, ৩টি গির্জা এবং ২০৬টি প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত ও পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া ভয়াবহ এই হামলায় মানুষের মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলোও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলের তাণ্ডবে গাজায় ৩২টি হাসপাতাল এবং ৫৩টি স্বাস্থ্যকেন্দ্রকে এবং ১২৬টি অ্যাম্বুলেন্সকেও টার্গেট করা হয়েছে। গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী অবরুদ্ধ অঞ্চলটিতে ক্ষতির পরিমাণ অন্তত $৩০ বিলিয়ন। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে নারী ও শিশুরাই ছিল তাদের মূল টার্গেট। ফিলিস্তিনি ভবিষ্যৎ প্রজন্মকে নিঃশেষ করতে বদ্ধপরিকর ইসরায়েলি সেনারা। আল জাজিরার তথ্য অনুসারে গাজায় এখন পর্যন্ত নিহত নারীর সংখ্যা ১০,০০০-এর বেশি। এদিকে যুদ্ধের সময়ে সহজ ও নির্মম শিকার শিশুরা, প্রতিনিয়তই মারা যাচ্ছে তারা। ইসরায়েলের নৃশংসতায় গাজায় প্রাণ গেছে ১৪,৬৮৫ শিশুর। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমকে সরব দেখা গেলেও ১ মাস ধরে অজ্ঞাত কারণে তাদের সক্রিয়তা কমেছে। যেন বিশ্ব ভুলে গেছে এ নির্দোষদের, যারা বোমা, গুলি ও অনাহারে প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর গণমাধ্যম উপদেষ্টা আদনান আবু হাসানা জানান, গাজায় শত শত শিশু এতিম হয়ে গেছে। গাজায় এখন ১৮,০০০ এতিম শিশুর বাস, যারা সবকিছু হারিয়েছে: পরিবার, আদর ও জীবন। ইউনিসেফের তথ্য মতে প্রতি ১০ মিনিটে গাজায় একজন শিশু হতাহত হচ্ছে। এ কারণে দ্রুতই একটি যুদ্ধবিরতি দাবি করছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি। তারা মনে করে কেবল যুদ্ধবিরতিই পারে সেখানে অব্যাহত শিশু মৃত্যু ঠেকাতে। এ নিয়ে একাধিকবার জাতিসংঘ সহ আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হলেও কোনো সুরাহা করা সম্ভব হয়নি। এমনকি আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করে ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর বাইরে গাজায় ত্রাণ সরবরাহ স্বাভাবিক না থাকায় অনাহার, অপুষ্টিতে মৃত্যু ঝুঁকিতে রয়েছে হাজার হাজার শিশু। অনেক শিশু চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। গাজায় পানি, বিদ্যুৎ ও ইন্টারনেটের সুবিধা না থাকায় দুর্ভোগের প্রকৃত চিত্র উঠে আসছে না। বিদেশি সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা সংবাদ প্রচার করছেন তাদের সপরিবারে হত্যা করা হচ্ছে। ত্রাণ প্রত্যাশী ও ত্রাণ কর্মীদের হত্যা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গাজার অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। শরণার্থী শিবিরে থেকেও ইসরায়েলি বোমার শিকার হচ্ছে তারা। যুদ্ধের ২০০তম দিনেও কবে এই সংঘাতের অবসান হবে সঠিক তথ্য জানা নেই। মঙ্গলবার এএফপির সংবাদদাতা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজার আশপাশের আল তুফা, সুজাইয়া এবং জৈতুন এলাকায় রাতভর তীব্র গোলাবর্ষণ করেছে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম গাজা এবং দক্ষিণে খান ইউনিসে গোলাবর্ষণ এবং প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমনকি বুরেইজ শরণার্থী শিবিরের কাছে বিমান হামলা এবং নুসৈরাত শরণার্থী শিবিরে আর্টিলারি ফায়ার চালিয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার বাসিন্দা এবং হামাস মিডিয়ার জানানো তথ্য মতে, গাজা উপত্যকার উত্তর প্রান্তের বেইত হ্যানউনের পূর্ব দিকে ইসরায়েলি সেনা ট্যাঙ্কগুলো নতুন করে হামলা শুরু করেছে। তবে সেগুলো এখনও শহরের ভেতরে প্রবেশ করতে পারেনি। ট্যাঙ্কের ছোড়া কয়েকটি গুলি বিদ্যালয়ে আঘাত হেনেছে। সেখানে গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা আশ্রয় নিচ্ছিলেন। ইহুদি হলিডে পাস ওভার উপলক্ষে ইসরায়েলের সরকারি অফিস এবং ব্যাংক প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা ছিল। এর মধ্যে সোমবার শেষ রাতে সেখানে রকেট হামলার সতর্কতা জারি করে ইসরায়েল। একই সঙ্গে বন্ধ রাখা হয় দক্ষিণ সীমান্ত শহরগুলো। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এমনকি গাজার আল শিফা সহ বড় বড় হাসপাতালে গণকবরেও সন্ধান পাওয়া যাচ্ছে। ইসরায়েলের হামলার 200 দিনে গাজায় নিহতদের সংখ্যা 34,000 ছাড়িয়েছে এবং আহতদের সংখ্যা 77,000-এর বেশি। অন্যদিকে যুদ্ধকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে ইসরায়েলের বাসিন্দারা। ফিলিস্তিনের সশস্ত্র সেনাবাহিনী হামাসের হাতে বন্দী রয়েছে ইসরায়েলের নাগরিকরা। যুদ্ধবিরতির শর্তেই তাদের ছেড়ে দেবে হামাস, কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে যুদ্ধবিরতির কোনো আশ্বাস না পাওয়ায় ভীষণ ক্ষেপেছে দেশটির নাগরিকরা। এমনকি তারা তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে। ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণের যে ঘোষণা দিয়েছে তাকে দুঃখজনক বলে অভিহিত করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সকে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে আরও বেআইনি নিষেধাজ্ঞা প্রয়োগ করার জন্য ইইউ দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। এটা দুঃখজনক, কারণ ইরান ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। হুসাইন আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, এটাও দুঃখজনক যে ইসরায়েল যখন বিভিন্ন যুদ্ধাপরাধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং দুর্ভোগের মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখন এই ধরনের অপরাধের প্রতি ইইউ এর প্রতিক্রিয়া ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়। বিবৃতিতে ইরানের পরিবর্তে বরং ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। একই সঙ্গে জেল হেফাজতের মেয়াদ বাড়ল আবগারি দুর্নীতিতে অভিযুক্ত তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতারও। মঙ্গলবার তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। আগামী 7 মে পর্যন্ত তারা জেলে থাকবেন। কেজরিওয়াল ও কবিতা ছাড়াও গোয়ার আম আদমি পার্টির তহবিল সংগঠক চানপ্রীত সিংকে এদিন ভার্চুয়ালি হাজির করা হয় রাউস অ্যাভিনিউ আদালতে। আবগারি দুর্নীতি মামলায় গত 21শে মার্চ ইডির হাতে গ্রেপ্তার হন আপ সুপ্রিমো। তারপর ইডি হেফাজত থেকে তাকে পাঠানো হয় তিহার জেলে। জেল থেকে গ্রেপ্তারির বিরুদ্ধে বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী, যে মামলার পরবর্তী শুনানি আগামী 29শে এপ্রিল। তবে গ্রেপ্তার প্রসঙ্গে আগামী 24 এপ্রিলের মধ্যে ইডির কাছে জবাব তলব করেন সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, গত সপ্তাহে কেজরিওয়ালের স্ত্রী সুনিতা অভিযোগ করেন, ইনসুলিন না দিয়ে জেলে তার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। একের পর এক নেতারা অভিযোগ করেন, জেলের মধ্যেই হত্যার চেষ্টা করা হচ্ছে কেজরিওয়ালকে। ইনসুলিন না পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর ডায়াবেটিস বেড়ে গেছে। মঙ্গলবার জেল কর্তৃপক্ষ আদালতে জানায়, সুস্থ আছেন কেজরিওয়াল, তার ডায়াবেটিসের মাত্রা স্বাভাবিক রয়েছে। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন টুডেস ওয়ার্ল্ড।